নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাউন্ড ঠিক আছে, আমার গলা ঠিক নেই। হ্যালো, নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রিজু দত্ত এবং আমি কুণাল ঘোষ। একটা বিষয়, প্রথমে সংবাদ মাধ্যমের কাছে আমাদের একটা অনুরোধ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অন্যতম স্তম্ভ, যে যা দিচ্ছে আপনারা সেগুলো দেখাচ্ছেন, আপনাদের অধিকার আছে, কিন্তু তার সঙ্গে তো আমাদের বক্তব্যটাও একটু যেতে পারে। কালকে ইলেকশন কমিশন বিজেপির দলদাস, দালাল, এজেন্ট, বিজেপির আর একটা পার্টি অফিস, ইলেকশন কমিশনের অফিস, একটা ভিডিও দিল। সেটা ডায়মন্ড হারবার সংক্রান্ত। তো এই হোয়াটসঅ্যাপ কমিশন দিল এবং সেটা আপনারা ব্যবহার করলেন, আপনাদের অনেকে। এমন ভাবে একটা তুলে ধরা হলো যেন তৃণমূলের মিছিল থেকে অনৈতিকভাবে বেআইনি মিছিল করে কাউকে ভয় দেখানো হচ্ছে। গোটা ভিডিওটাতে ভয় দেখানোর কোনো লক্ষণ নেই। রাত 10টা পর্যন্ত প্রচার অনুমোদিত। তো 10টা পর্যন্ত প্রচার অনুমোদিত প্রোগ্রামটা, ওই মোটর বাইকের যে মিছিলটা, সেটা 9টা 50, 51, 52 মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের সবকটা মিটিং মিছিলই তাই হচ্ছে। 10টা অবধি, যেহেতু আমরা ওই 10টা বাজতে 10, 10টা বাজতে 5 অবধি করে শেষ করি। সেখান থেকে জয় বাংলা ধ্বনি দেওয়া হয়েছে, খেলা হবে ধ্বনি দেওয়া হয়েছে। এগুলো তো আমাদের নর্মাল স্লোগান। কিন্তু জয় বাংলা শুনলেই বাংলা বিরোধীদের একটা আতঙ্ক তৈরি হয়। একটা নির্বাচনে অনুমতি পাওয়া মিছিলে, সময়ের মধ্যে মিছিলে, কোনো বেআইনি কাজ না করে তারা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন, আর সেটা ইলেকশন কমিশন সেটাকে নিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন। এটা লজ্জার এবং দুর্ভাগ্যজনক। আমরা এই বিজেপির দালাল ইলেকশন কমিশনের কাছ থেকে জানতে চাই, যখন ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভার বিজেপির প্রার্থীর সঙ্গে গোপনে দেখা করেন এবং সেটা ফাঁস হয়, কই সেটা তো আপনারা প্রচারে আনেন না, অ্যাকশন নেন না, ব্যবস্থা নেন না, তদন্ত করেন না। মন্দির বাজার এলাকায় টাকা বিলি করতে গিয়ে বিজেপি কর্মীরা ধরা পড়েছে। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সব সাসপেনশন। পুলিশ সরাও, আমাদের পেটোয়া পুলিশ বসাও। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করতে এখন প্রচারেও নেমে পড়েছে। একটা বৈধ, আমি সংবাদ মাধ্যমের কাছে এটা আমাদের অনুরোধ, আপনারা একবার আমাদের রিয়াকশন নিলেন না, একতরফা চালিয়ে দিলেন। মোটর বাইক তো সেই সময় অ্যালাউড, মিছিলটা তো অ্যালাউড, সময়ের মধ্যে মিছিল, স্লোগান হচ্ছে জয় বাংলা, সেখানে মানুষকে ভয় দেখানোর কথাটা আসে কোত্থেকে? হ্যাঁ, জয় বাংলায় একমাত্র বাংলা বিরোধীরা ভয় পায়। এখন তারা ভয় পেয়েছে বলে, মানুষকে ভয় দেখানো হচ্ছে বলে ইলেকশন কমিশন দাগিয়ে দেবে, এমন নির্লজ্জ, বেহায়া, পক্ষপাতদুষ্ট বিজেপির দলদাস, এজেন্ট, দালাল নির্বাচন কমিশন, তারা এই কাজটা করছে।
আর সংবাদ মাধ্যমের কাছে আমাদের অনুরোধ, যেহেতু আমাদের পার্টি জড়িয়ে, তাহলে পার্টির একটা বক্তব্য তো আপনারা একটুখানি নেবেন। ইলেকশন কমিশন চাইছে বিজেপির হয়ে আমাদের ড্যামেজ করতে এবং কৌশলে আপনাদেরকে সঙ্গে নিয়ে নিচ্ছে। আপনারা চেক না করে সেই উদ্দেশ্য প্রণোদিত প্রচারটাকে আরো প্রমোট করে দিচ্ছেন। এ তো আমাদের উপর তাহলে আমাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে। বিজেপির পাতা ফাঁদে তো তাহলে আপনারাও পা দিয়ে দিচ্ছেন। আমাদের অনুরোধ, কোনো অভিযোগ থাকলে আপনারা 100 বার দেখাবেন, কিন্তু সেখানে তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য তো যাবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা আইনি নির্দোষ সাধারণ প্রচারের মিছিলকে আপত্তিকরভাবে কালিমা লিপ্ত করেছে। আমরা সতর্কও থাকছি, ব্যবস্থাও নিচ্ছি, কিন্তু সংবাদ মাধ্যমকে অনুরোধ, দয়া করে এই চক্রান্তে আপনারা জেনে বা না জেনে সামিল হয়ে যাবেন না। তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো কিছু থাকলে দয়া করে আমাদের বক্তব্যটাও জেনে নেবেন। রিজু বলছে, ও বলার পর এই বিষয়টাই বলছে, বলার পর আমরা একটু কোনো প্রশ্ন থাকলে আমরা নিয়ে নেব। প্রথমেই ধন্যবাদ জানাই আমার সিনিয়র কলিগ শ্রী কুণাল ঘোষ। তিনি বিস্তারিত বলেছেন ব্যাপারটা। আমি এই ব্যাপারটাকেই একটু ইংলিশে আর হিন্দিতে আপনাদের সামনে তুলে ধরবো। সো বেঙ্গল elections are going on. The first phase is already over, and after the first phase, Trinamool Congress has scored a century. Trinamool Congress is forming the government again in West Bengal, and Mamata Banerjee is coming again and taking oath as the 4th consecutive term Chief Minister of West Bengal. And as a result of this, BJP is panicking, BJP is rattled, and Election Commission, which is now BJP's agent, which is working as a part of the BJP, is trying to provide some oxygen to BJP to survive. And they are using the 4th pillar of the constitution, the media, to do their nasty hit job. They are peddling videos and using the media to somehow give some political mileage to the BJP, and it is done by the Election Commission of India. There is a video that has been circulated in the public domain that in Diamond Harbour, some people were on motorbikes riding and they are giving slogans of Joy Bangla. What is wrong in this? Is riding a bike illegal? Is giving Joy Bangla slogan illegal? Is campaigning for Trinamool Congress illegal? And this video was at 9:51, 9:52 p.m. As per the rules of the Election Commission of India, any party supporter can campaign for their party till 10 p.m. So it was legal, it was innocent, and it was a political campaign as per the law set by the Election Commission. Then why this narrative? How low will Election Commission go to give BJP oxygen? Election Commission is trying desperately to save BJP from political obscurity in Bengal, but they will not be able to do that. But our questions are, on behalf of Trinamool Congress, I want to ask that what actions Election Commission has taken against the police observer who was doing secret meetings with BJP candidates in Hotel Chagorika. What action has the Election Commission taken? There are videos in social media where on-duty police officers are roaming inside the Election Commission office. Why? Why? I want to ask that when bags of cash were seized in Mandir Bazar area, which were used by the BJP to purchase votes, and they were caught by efficient police officers, why officers were given notices? Additional SP, IC Diamond Harbour, IC Phalta, OC Usti, everybody has been given notices. Why? To give oxygen to the BJP, because they know they are going to lose not only badly, they are going to lose miserably.
Let me say this without mincing my words. And let me say this to Ganesh Kumar clearly. It is the Election Commission of India. It is not the Election Commission of Government of India. Ganesh Kumar has understood that after 4th of May, when the ballots will open, he will not be in his position. He will lose his job, and probably his family members also will lose their plum postings. And as a result, out of desperation, out of panic, they are trying to do this illicit activities using the media to create a fear psychosis, to do a political campaign against, a negative political campaign against Trinamool Congress. This is extremely unfortunate, and we will not allow this. We are trying and looking into every avenue to stop this negative campaign by the Election Commission of India for the BJP. The only thing left for the Election Commission to do is take an office in the headquarters of the BJP. That's all. Rest, they have been completely saffronized. यही बात को मैं हिंदी में दोहराना चाहता हूं कि बंगाल में चुनाव चल रहा है, पहला दफा का चुनाव खत्म हो चुका है और उसमें तृणमूल कांग्रेस ने सेंचुरी मार दिया है। दो चीज तय हो गया है कि प्रचंड बहुमत से ममता बनर्जी और तृणमूल कांग्रेस सरकार बना रही है बंगाल में, और चौथी बार के लिए ममता बनर्जी मुख्यमंत्री पद में शपथ ले रही है। और इसके बाद बीजेपी भी फड़फड़ाने लग गई है, और बीजेपी के दलाल, बीजेपी के एजेंट, बीजेपी के भाई, बीजेपी के शाखा, चुनाव आयोग और ज्ञानेश कुमार भी फड़फड़ाने लग गए हैं, और वो मीडिया को यूज करके वो ऐसे वीडियोस ला रहे हैं लोगों के सामने जो तृणमूल कांग्रेस को एक नेगेटिव लाइट में पोर्ट्रे करते हैं। उन्होंने एक वीडियो सामने लाया कि कुछ लोग बाइक पे, मोटर बाइक पे, तृणमूल के समर्थक, वो लोग रैली कर रहे हैं और जय बांग्ला स्लोगन दे रहे हैं। मैं पूछना चाहता हूं इलेक्शन कमीशन को कि आपके नियम के अनुसार 10 बजे तक कोई भी पार्टी कैंपेन कर सकती है। क्या बाइक चलाना गैर कानूनी है? क्या 10 बजे तक कैंपेन करना गैर कानूनी है? क्योंकि ये जो वीडियो आप लोगों सामने लाए, वो वीडियो 951 952 का वीडियो है। या जय बांग्ला गैर कानूनी है? हम समझते हैं कि बांग्ला विरोधी दिल्ली के जमींदारों के लिए जय बांग्ला स्लोगन सुनने के बाद उनको मिर्ची लगती है। बीजेपी जैसे वायरस के लिए जय बांग्ला ही एकमात्र वैक्सीन है, पर आप ये कर नहीं सकते क्योंकि ये गैर कानूनी है। और इन लोगों ने जो बाइक में घूम के 951 को जय बांग्ला स्लोगन दिया था, वो संपूर्ण कानून के हित में, कानून के अंदर में ये किया गया काम था। यहां पर कोई अन्याय या अपराध नहीं हुआ है। मैं पूछना चाहता हूं चुनाव आयोग से कि जब पुलिस ऑब्जर्वर ऑफ डायमंड हार्बर के पुलिस ऑब्जर्वर जब बीजेपी के प्रत्याशी के साथ होटल सागोरिका के अंदर चुपी चुपी मीटिंग कर रहा था, तब उसके खिलाफ आप लोगों ने क्या कार्रवाई किया है? मंदिर बाजार एरिया में पैसे पकड़े जाते हैं, बॉक्स पैसे पकड़े जाते हैं, और एडिशनल एसपी डायमंड हार्बर से लेकर आईसी डायमंड हार्बर, आईसी फौलता, ओसी उस्ती को नोटिस पकड़ा दिया जाता है। क्यों? क्योंकि बीजेपी तो खत्म हो जाएगी, बीजेपी का तो कोई अस्तित्व नहीं रहेगा बंगाल में 4 तारीख के बाद, इसलिए बीजेपी को ऑक्सीजन दो, तृणमूल के खिलाफ नेगेटिव कैंपेन करो, वो भी बंगाल की मीडिया को साथ में लेके। जो मेरे सीनियर कॉलीग कुणाल जी ने बोला है, मैं वही चीज बोलना चाहता हूं। हमारे संविधान के चौथे स्तंभ हमारी मीडिया को, कि अगर ऐसा कोई वीडियो सामने आता है तो कम से कम तृणमूल कांग्रेस का रिएक्शन तो ले लीजिए। एक तरफा क्यों चला रहे हैं आप बीजेपी और उसके दलाल चुनाव आयोग के वीडियोस? 4 तारीख जब बैलेट खुलेंगी तो बीजेपी का कोई अस्तित्व नहीं रहेगा बंगाल में। ज्ञानेश कुमार जी को मैं याद दिला देना चाहता हूं, यू आर द इलेक्शन कमीशन ऑफ इंडिया, यू आर नॉट द इलेक्शन कमीशन ऑफ गवर्नमेंट ऑफ इंडिया। मैं समझ सकता हूं कि आपकी भी नौकरी नहीं रहेगी और आपके परिवार वालों के भी जो प्लम पोस्टिंग से इधर उधर, वो भी चले जाएंगे, पर इसका मतलब नहीं आप गैर कानूनी कार्रवाई करोगे। आप गैर कानूनी चीजों को मीडिया को इस्तेमाल करके बाजार में फैलाओगे तृणमूल को खराब दिखाने के लिए। तृणमूल कांग्रेस हर कानूनी तरीका से इसका खंडन करती है, और हम इसके खिलाफ जो भी कार्रवाई करना है हम करेंगे। अभी अगर आप लोगों का कुछ सवाल हो बंगाली, इंग्लिश या हिंदी में आप कर सकते हैं। যা যা করার সেটা পার্টি করছে।
ঠাকুরনগরে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তার আগে তিনি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নেতাজি বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব, আমাদের আশীর্বাদ। উনি বলছেন যে আমাদের আশীর্বাদ দিন, ভোট দিন, আমরা আপনাকে তৃণমূল থেকে আজাদি দেব। এই এই যে ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজের কাজে, যেটা মতুয়া সমাজের কাজে আসবে, মতুয়া সমাজকে যে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে ভারতীয় জনতা পার্টি, সেটা সমাধানের কত কথা নেই, যত নাটুকে কথাবার্তা। প্রধানমন্ত্রী আগের দিন যোগী আদিত্যনাথ বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। নেতাজির নামটা উনি তো ভুলে গেছিলেন। সেই ড্যামেজ কন্ট্রোল করতে এখন রোজ প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন, নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন যে মতুয়ারা স্বাধীন ছিলেন, সসম্মানে ছিলেন, অধিকার ছিল, তাদের আকাশে কালো মেঘ পাঠিয়ে দিয়েছে বিজেপি। নাগরিকত্ব অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। আজকে কোন বিজেপি নেতাকে বলতে হচ্ছে যে এটা তাদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ। কিসের আত্মত্যাগ? একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন? কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া, ঠাকুরনগরে দাঁড়িয়ে, যে আমাদের ভুলে, আমাদের জন্য আপনাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকে সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। আমি কুণালদার অনুমতি নিয়ে, কুণালদার এই সূত্র ধরে এই উত্তরেই দুটো জিনিস অ্যাড করতে চাই। প্রথম, একটা ব্যক্তির নাম বলতে চাই, নবীন বিশ্বাস, যার বাড়িতে 2021 সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাটিতে বসে পেট পুড়ে খেয়েছিল, তার নাম বাদ দিয়ে দিয়েছে, তো তার কাছে ক্ষমা চাইবে না? আর দ্বিতীয়, যে দুজন ব্যক্তি, দুই ঠাকুর ভাই, এই নিঃশর্ত নাগরিকত্বের গাজর ঝুলিয়ে 800 টাকা আর 80 টাকার 100 টাকার ফর্ম বিক্রি করেছিল, তাদের হাত তুলছে দেশের প্রধানমন্ত্রী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন? যে কি করে সিএএ এর নাম করে নাগরিকত্ব দেওয়ার জন্য তারা ফর্ম বিক্রি করেছে মতুয়াদের কাছে, এটাই বলার ছিল। মূল কথা হচ্ছে, মতুয়াদের সমস্যাটা হচ্ছে ভোটাধিকার এবং নাগরিকত্বের সমস্যা। যে সমস্যাটা তৈরি করে দিয়েছে বিজেপি, সেটা সমাধানের কোনো কথা নেই। উনি নাটক করতে গেছেন ওখানে। তিনি আরো বলেছেন যে 4 তারিখের পরে মহিলাদের উপর হওয়া অত্যাচারের বদলা নেওয়া হবে, বেছে বেছে বদলা নেওয়া হবে। নরেন্দ্র মোদী, আপনি সমস্ত রকম কথাবার্তার সীমা ছাড়াচ্ছেন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ কি ব্যবস্থা নিয়েছেন? কোন বদলা নিয়েছেন? বিলকিস গুজরাটে গণধর্ষণ এবং ওনার পরিবারকে গণহত্যা, যাবজ্জীবন হয়েছিল হত্যাকারীদের। বিজেপি সরকার গেট খুলে দিয়ে মালা পরিয়ে জয় শ্রীরাম বলে নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাদের আবার জেলে পুরেছে। দিল্লিতে সোনার মেয়েরা, কুস্তিগিররা, তাদের শ্লীলতাহানি করেছে নরেন্দ্র মোদীর এমপি ব্রিজভূষণ। উত্তরপ্রদেশ কুলদীপ সেঙ্গার, আর ওই সমস্ত বাবাদের নাম আর ঢুকছি না ওর মধ্যে। ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লি, মণিপুর। নরেন্দ্র মোদী, আপনি দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছেন বাংলায়, মণিপুর যাচ্ছেন না কেন? মায়েরা কাঁদছে, মেয়েরা কাঁদছে, নির্মম অত্যাচার চলছে, মানুষ খুন হচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তি সম্পত্তি ধ্বংস হচ্ছে। নরেন্দ্র মোদী আপনার দেশের কি বাইরে নাকি? মণিপুর কেন যাচ্ছেন না? এখানে শুধুমাত্র রাজনীতি করতে, মিথ্যাচার করতে আসছেন। নরেন্দ্র মোদীর দল এবং নরেন্দ্র মোদীর দল শাসিত এলাকাগুলিতে নারী নির্যাতন সবচেয়ে বেশি, যেখানে আইনে বিচার হয় না। বাংলায় কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়, 40-50 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে পুলিশ অর্ডার বের করে আনে। অভয়ার মাকে পাশে বসিয়ে নাটক হচ্ছে নরেন্দ্র মোদী। যেদিন অভয়ার মা দিল্লি গিয়ে বসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাষ্ট্রপতির 1 মিনিট টাইম চাইতে, সেদিন তো আপনাদের মনে হয়নি যে তাকে টাইম দেওয়া হোক?
দেখা করেননি সেদিন, আজকে ভোটের বাজারে এসে নাটক করতে এসছেন অভয়া মাকে ক্যান্ডিডেট করে, যার সঙ্গে দেখা করেননি। তাহলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, সারা ভারত জুড়ে যে নারী নির্যাতন চলেছে, কদিন আগে আবার দিল্লিতে হয়েছে খুন, তারপর এই কথাগুলো নরেন্দ্র মোদীর মুখে আসে কি করে? মহিলাদের কতটা সম্মান করে বিজেপি সেটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে আরজি করের মাকে বিজেপি টিকিট দিয়েছে, সন্দেশখালীর এক মহিলাকে বিজেপি টিকিট দিয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায় কি ঘটনা ঘটেছে তার প্রতিকার না করে টিকিট দেওয়াটা কি কোনো সম্মান দেওয়ার জায়গা? আপনারা কি বলছেন? উনি অভয়ের মাকে যদি কেউ অসম্মান করে থাকে, তাহলে প্রথম অসম্মানকারীর নাম নরেন্দ্র মোদী, দ্বিতীয় অসম্মানকারীর নাম অমিত শাহ, তৃতীয় অসম্মানকারীর নাম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারণ ঘটনার পর এই অভয়ার মা ভদ্রমহিলা এদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, দিল্লি গিয়ে বসেছিলেন, এরা তখন তাকিয়েও দেখেননি। কোন মুখে দেখবে? ওদের রাজ্যগুলোতেই তো রোজ গণধর্ষণ, গণহত্যা, এই ঘটনা ঘটছে। বাংলায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো রেগুলার, মানে প্রশ্নই না, আগে বাম জমানায় রেগুলার হতো। আমরা একটা ঘটনাও সমর্থন করি না, কিন্তু সংখ্যাও যেমন কমেছে, সংবেদনশীল সরকার সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে। তো সুতরাং ভোটের টিকিট দেয়া দিয়ে এর এর কোনো সমাধান হয় না। নরেন্দ্র মোদীর সিবিআই তো তদন্ত করেছিল, তো সিবিআই তো তদন্ত করে বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেটা সঠিক, কোর্টে বলেছে। তিনখানা কোর্ট এই কেসটা মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো সেখানে রাজ্য সরকারের পুলিশ যথাযথভাবে তদন্ত করেছে। আর নরেন্দ্র মোদী মহিলা স্বর্ণপদক জয়ী সোনার মেয়েদের শ্লীলতাহানিকারী ব্রিজভূষণকে সঙ্গে নিয়ে তো লোকসভায় বসে থাকেন, তার মুখে আবার বড় বড় কথা, কুমিরের চোখে জল। আমি কুণালদার এই কথার সূত্র ধরে আমি আরেকটা জাস্ট অ্যাড করতে চাই। নরেন্দ্র মোদী সাহেবের যদি বুক ফেটে যায় নারী সম্মান আর নারী সুরক্ষা নিয়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলটা কেন সমর্থন করছেন না? কেন ওটা রাষ্ট্রপতির দপ্তরে পড়ে পড়ে ধুলো জমছে? যদি এতই আপনি মহিলা সুরক্ষা নিয়ে আপনার বুক ফেটে যায়, সমর্থন করে অপরাজিতা বিলটা পাশ করে দিন না। তাহলে তো শুধু বাংলা নয়, ভারতবর্ষের অনেক মেয়েরা সুরক্ষিত হবে, আরো বেশি করে সুরক্ষিত হবে। সেই কথা না বলে যেভাবে কুণালদা বললেন, এখানে এসে কুমিরের কান্না কাটছেন, ভোট প্রচারে ভোটের রাজনীতি করছেন। নারী সুরক্ষা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তাধারা নেই। নরেন্দ্র মোদী মণিপুরের মা বোনেদের কাছে যাচ্ছেন না কেন? নরেন্দ্র মোদী মণিপুরের মা বোনেদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? রাজ্যটা জ্বলছে, মাসের পর মাস, বছরের পর বছর, খুনের পর খুন, নারী নির্যাতনের পর নারী নির্যাতন, মা বোনেদের যে চিৎকারের আর্তনাদের ভিডিও ভাইরাল হচ্ছে। নরেন্দ্র মোদী সময় হচ্ছে না মণিপুর যাওয়ার, অমিত শাহ সময় হচ্ছে না, যোগী আদিত্যনাথ সময় হচ্ছে না, বাংলায় ভোটের সময় রাজনীতি করতে আসছেন। বিষয় হচ্ছে আজকে জয়কান্দার মামলায় আরেক ব্যবসায়ী, যে ব্যবসায়ীর নাম একটু অ্যাড করে দিতে, নরেন্দ্র মোদী নিজেকে মহিলাদের ভাই বলে সম্বোধন করছেন, বাংলার মহিলাদের ভাই। দেখুন, এসব ভোটের সময় যদি বাংলার মহিলাদের ভাই বলে উনি আসেন, তাহলে তো তাকে বাংলার মহিলারাই এই প্রশ্ন করবেন যে 100 দিনের কাজ করেছিলাম, ভাই আমাকে টাকা দিলে না তো আমার টাকাটা। বাংলার মহিলারাই প্রশ্ন করবেন, ভাই আবাসের টাকাটা তো আমাকে দিলে না। বাংলার মহিলারা প্রশ্ন করবেন। অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় পাস করেছিলেন আমাদের নিরাপত্তার জন্য, তুমি তো ভাই সেটাকে এখান থেকে অনুমোদন করিয়ে আনতে দিলে না। বাংলার মহিলারা প্রশ্ন করবেন। 1,96,000 কোটি টাকা, সেটা 2 লক্ষ ক্রস করে গেছে বাংলার বকেয়া, রাজ্য সরকারকে দিয়ে দিলে সমস্ত ভারীতে তো সব পরিবারগুলো আরো উন্নয়নের উপকার পেতে পারে। ভাই আমাদের টাকা তো আমাদের দিচ্ছেন না। তো সুতরাং ভাই বলে মুখে, শুনুন, খেয়াল রাখবেন, এই যে নরেন্দ্র মোদী একটা সাধু সাধু ভাব করে ভাই বলে বাংলার মহিলাদের সম্মান করছেন, মনে রাখবেন মা সীতাও বিভ্রান্ত হয়েছিলেন। সাধু সেজে
যিনি বাড়ির সামনে এসে ভিক্ষা চেয়েছিলেন তিনি কিন্তু সাধু ছিলেন না, রাবণ ছিলেন। ফলে নরেন্দ্র মোদীর এই মহিলাদের কাছে ভাই এই বলে যাওয়ার যে অ্যাপ্রোচ, যে নাটক, সেটার সঙ্গে সাধু সেজে রাবণ এসে মা আমায় ভিক্ষা দাও, ওই একই। সামান্য যদি ভারসাম্য হারিয়ে দুর্বল হয়েছেন, রাবণ কিন্তু সাধু বেশ ছেড়ে রাবণের আসল চেহারা নিয়ে নেবে। ওনাদের একটা অন্য প্রশ্নে যাই, সেটা হচ্ছে জয়কান্ত আজকে ইডি আরেকজন ব্যবসায়ী যার নাম হচ্ছে কল্যাণ শুক্ল, তার বাড়িতে রেড চালাচ্ছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে তাপস রায় এর আগে মঞ্চ থেকে বলেছিলেন এবং আজকেও বাইরে দিয়ে বলেছেন যে ওই ব্যবসায়ীকে নিজের হাজবেন্ড হিসেবে পরিচয় দিয়ে আমার সাথে আলাপ করিয়েছিলেন শ্রেয়া এবং ওরা অত্যন্ত ঘনিষ্ঠ, ওই ব্যবসায়ীর টাকা ইলেকশনে খাটছে। রোজভ্যালি কেসেও এরা দুজন অভিযুক্ত। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা, আইন আইনের পথে চলবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। কিন্তু যদি দেখা যায় টাইমিং এমন যে ভোটের সময় তদন্ত, ভোটের সময় হঠাৎ তল্লাশি, জেরা, তাহলে সেই মামলার মেরিটের থেকে বেশি মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠে যায়। শ্রেয়া পাণ্ডে আমাদের মানিকতলার প্রার্থী। শ্রেয়া কিন্তু অবিবাহিত, শ্রেয়া সিঙ্গেল। তো ফলে এই ধরনের কোনো চর্চা যে শ্রেয়া স্বামী অমুক তমুক, এগুলো অত্যন্ত রুচি বিরুদ্ধ। কারণ শ্রেয়া সিঙ্গেল, শ্রেয়া কিন্তু অবিবাহিত। এবার কার সঙ্গে কার চেনা, ফলে তার ওখানে কিছু হলে সেই চেনার দায় আসবে কি দায় আসবে না, কোনো তথ্য প্রমাণ হওয়ার আগে ভোটের সময় আজকে যদি ইডিকে কোথাও পাঠিয়ে দেয়া হয় আর তারপর কোনো ক্যান্ডিডেটকে জড়িয়ে একটা মেলাইন করার চেষ্টা ইডি করে, তা হাতে তো সময় নেই, সামনে তো ভোট, তাহলে তো সেই ক্যান্ডিডেটের উপর অবিচার হচ্ছে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে। যে একটা ইডি চলে গেল, একটা মহল তৈরি হয়ে গেল, তার কে বন্ধু, তার কে বান্ধবী, তার কে আত্মীয়, তাকে জড়িয়ে দেওয়া হলো। আরে তৃণমূলের যিনি প্রার্থী তিনি তৃণমূলের প্রার্থী, আর কোথায় যেটা হচ্ছে সেটা তার। আর ইডি এখন গত কিছুদিন ধরে সিবিআই, ইডি, এনআইএ তৃণমূলের একের পর এক ক্যান্ডিডেটকে ডাকছে। 5 বছর আগের মামলা, 6 বছর আগের মামলা ডাকছে। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে 5 বছর ধরে যেসব মামলা ঘুমোচ্ছিল, ভোটের সময় এসে তাদেরকে সামন করো, ডেকে পাঠাও এবং সেই খবরগুলো খাইয়ে দাও, যাতে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়। ফলে কোনো ব্যবসায়ীর বাড়ি কোনো কারণে যদি ইডি গিয়ে থাকে সেটা তারা বুঝবেন, ওর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। কিন্তু আমাদের ক্যান্ডিডেটকে জড়িয়ে যদি ইডি এমন একটা কোনো বাতাবরণ তৈরির চেষ্টা করে, সেটা অত্যন্ত আপত্তিকর এবং সেটা খুব স্ট্রংলি আমরা কন্ডেম করব। যে ভোটের সময় ইচ্ছাকৃতভাবে এজেন্সিকে ব্যবহার করে নেগেটিভ পারসেপশন তৈরি করে সেটা বিজেপিকে নানা রকম কথা বলার, অপপ্রচার করার, বিকৃত প্রচার করার সুযোগ করে দিচ্ছে। এর সাথে একটা অ্যাডিশন করব আমি, যেটা হচ্ছে যে তাপস বাবু ইডির এই অতি তৎপরতা নিয়ে যখন এত মন্তব্য করছেন, আমার একটা প্রশ্ন যে তাপস বাবুর বরানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার ইডি কেসটার কি হলো? সেটা ইডি যাবে না একবার তাপস বাবুর বাড়িতে একবার সন্ধান করতে, রেড করতে? ইডি কি শুধু খুঁজে খুঁজে তৃণমূলের নেতা, তাদের বন্ধু, তাদের সঙ্গী, তাদের বাড়িতেই যাবে? কেন তাপস বাবু তো তৃণমূলে যখন ছিল, ইডি বরানগর মিউনিসিপ্যালিটিতে তিনি চুরি করেছেন, টাকা নিয়ে ছেলে ঢুকিয়েছেন, সেই কেসের নোটিশ দিয়েছিল, তারপরেই তাপসদা গেছেন বিজেপিতে। তো তার বাড়িতে যাবে না একবার? এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপির দুই ভাই, ইডি আর সিবিআই, আর এই নোংরামি চলছে শুধু তৃণমূলের প্রার্থীদের ওপরে শেষ একটা প্রয়াস করার জন্য। কিন্তু আমি কুণাল দাস সামনে এই মঞ্চ ব্যবহার করে বলছি, তাপসদার জীবনের এটা শেষ ইলেকশন, গোহারা হারছে, তাই এই সব নোংরামি চলছে। দেখুন, যেসব টাকার কথা, এবার আইনে কে মামলা করেছেন, মানে কোর্ট কি শুনবেন কি শুনবেন না, এটা আলাদা ব্যাপার, এর সঙ্গে তো আমরা কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু হুমায়ুন বাবু যখন এই বিভিন্ন ভিডিওয়ে দেখেছি, কোনটা ঠিক কোনটা ভুল তাও বলতে পারবো না, যে কেউ একটা
টাকার গল্প হচ্ছে, এত কোটি টাকা পেলাম, এত কোটি টাকার ডিল, এত কোটি টাকা নাকি অ্যাডভান্স। আবার মানুষের কাছ থেকে যখন টাকা তুলছেন তখন ভিডিওয়ে দেখা যাচ্ছে টাকার পাহাড় কে গুনছে, কে রাখছে। তো যদি এই ধরনের একটা বিপুল পরিমাণ টাকার, কখনো সেটা রাজনৈতিক ডিলের সঙ্গে আসছে, কখনো ধর্মকে ব্যবহার করে টাকা তোলার কথা আসছে, তো সেগুলো তদন্ত সাপেক্ষ তো বটেই। এখন কে কিভাবে তদন্ত করবে, কোর্ট দেবেন কিনা সে তাদের ব্যাপার। কেউ যদি বিপুল টাকা আমি এই পাচ্ছি দিচ্ছি, আমি মানুষকে বলছি এটা করবো আপনারা টাকা দিন, একটা বিপুল টাকার ব্যাপার যদি সামনে বারবার চলে আসে, তো তাহলে সেখানে সেটা তদন্তের দাবিও তো একইভাবে আসবে। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন ওই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মী। দেখুন, এই যে নির্বাচন কমিশন একটা অঘোষিত জরুরি অবস্থা জারি করে নিজেদের ইচ্ছা মতো পুলিশ প্রশাসন ভোট কর্মী যা পারছে গলে যাচ্ছে। শুধু ভোটের ফলটা বাংলার মানুষ ঠিক করে দেবেন, ঠিক করে রেখেছেন, এবং তারপর এই নির্বাচন কমিশন আর বিজেপি ঢাকি শুদ্ধ বিসর্জন হবে। ভাঙড়ে প্রচুর বোমা উদ্ধার হচ্ছে এবং তৃণমূল নেতার বাড়ি থেকে গতকালও উদ্ধার হয়েছে, আজকে উদ্ধার হয়েছে এবং সে প্রসঙ্গে কমিশন বলেছে যে যে এলাকা থেকে বোমা বিস্ফোরক উদ্ধার হবে সেই থানার পুলিশ অফিসার তার দায়ী থাকবেন। সংশ্লিষ্ট থানার ওসি বা আইসি কে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে, কোনোভাবেই ওদের ছাড় দেওয়া হবে না। এসব আমরা আমরা এসব বোমার রাজনীতি করি না, আমরা বলতেও পারবো না। এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্য রাজ্য থেকে কেউ ঢোকাচ্ছে কিনা, কি করছে কিনা তাদের ব্যাপার। আর ইলেকশন কমিশন সব ব্যাপারে বড় বড় পদক্ষেপ নেওয়ার কথা বলে, বিজেপি নেতারা যে টাকা বিলিয়ে বেড়াচ্ছে, সেই টাকা দিয়ে লোকে বোম কিনছে কিনা সে কোত্থেকে আসবে? তাদের তো তখন কোনো আলোচনা শোনা যাচ্ছে না। বিজেপির আসামের রাজ্য সহসভাপতি, তার কাছ থেকে টাকা ধরা পড়ছে। আরো আরেকজন এক প্রার্থীর এজেন্ট, তার কাছ থেকে 21 লাখ টাকা বেলোবার সময় ধরা পড়েছে। মন্দির বাজার ধরা পড়েছে। একের পর এক জায়গায় বিজেপির লোকেদের কাছ থেকে টাকা বিলিয়ে বেড়াচ্ছে। কিসের জন্য টাকা? এইসব টাকা, আর্মস, এইসব পুলিশের রদবদল, প্রশাসনের রদবদল কি বাইরের লোক ঢুকবে, টাকা ঢুকবে, আর্মস ঢুকবে, সেগুলোকে ক্যামোফ্লেজ করার জন্য আর সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কি এইসব ট্রান্সফার হচ্ছে নাকি? বলছি, আপনি যুদ্ধকালীন তৎপরতার কথা বললেন, সেখানে যেটা জানা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন অলিতে গলিতে, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা 700 কাছাকাছি গলিতে বসবে সিসিটিভি ক্যামেরা এবং কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির যে হোস্টেল, সেখানে বাইরের লোক থাকছে কিনা সেগুলো চেকিং চলছে। এবং আধা সামরিক বাহিনীর এক কর্তার টুইটে যে সাজোয়া গাড়ির ছবি দেখা যাচ্ছে, হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লার রাজার হাঁকাহাঁকি। বা আগে লড়াইটা কি তো হতে পারতো, তৃণমূল বনাম বিজেপি ভোটের লড়াই হতে পারত। তার বদলে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার মানুষের বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে এত সেনা, এত গাড়ি, পহেলগাঁওতে জঙ্গি ঢুকলো কেন? তো বাংলার পর্যটকরাই তো মারা গেছেন। পুলওয়ামা হলো কেন, উরি হলো কেন, মণিপুর হচ্ছে কেন? এত সিসিটিভি, তাহলে সীমান্ত ফাঁকা কেন? বিএসএফ ওখানে লাগাক না সিসিটিভি, সিসিটিভি গুলো সীমান্তে লাগাক। সেটা বাংলাদেশ সীমান্ত হতে পারে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত হতে পারে, বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত হতে পারে, কাশ্মীর সীমান্ত হতে পারে, গুজরাট, দেশের সব থেকে বেশি মাদক ওখান থেকে চোরাচালান থেকে উদ্ধার হয়, তো ওখানে সিসিটিভি হতে পারে। সিসিটিভি লাগানো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের প্রশ্ন, শুধু বাংলার মানুষকে অপমান করছেন কেন? যেখানে আপনার সেনা, সাঁজোয়া গাড়ি, সিসিটিভির জরুরি, যেখানে বেশি প্রয়োজন, নিরাপত্তার কারণে প্রয়োজন, মানুষের জীবনের জন্য প্রয়োজন, তার মানে এগুলো ছিল, এগুলো লাগানো যায়, কিন্তু আপনারা লাগান না। মণিপুরে সেনা দরকার, মণিপুরে সিসিটিভি দরকার, লাগাচ্ছেন না। কাশ্মীর সীমান্তে দরকার, লাগাচ্ছেন না। বাংলাদেশ সীমান্তে দরকার, লাগাচ্ছেন না। আপনি এখানে এসছেন ভোটে লাগাতে। আমি ভাবছি শুধু 4 তারিখ দুপুরের পর এরা মুখ দেখাবে কি করে?
আচ্ছা, এইগুলো তো লাগাবে কি ওদের লোক, তা 4 তারিখ পর খুলবে কে? একটা 56টা ক্যাম্পাসের উপর নজরদারি করবে আলিয়া যাদবপুর দাদা বলবেন, আমি গোটা বাংলা জুড়ে এর জবাব হবে। ওরা যা যা করছে, বাংলাকে অপমান করছে, বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, যেটা কাশ্মীরে পাহারার ছবি হওয়া উচিত, বাংলার শান্ত জায়গায় সেই যুদ্ধের উত্তাপ তৈরি করছে। বাংলার মানুষ ভোটে জবাব দেবেন। আর আমি বারবার বলছি রাজ্য বিজেপি কর্মীদের, দয়া করে এই দিল্লির নেতাদের আর ইলেকশন কমিশনের এই প্ররোচনায় পা দিয়ে এমন কোনো আচরণ করবেন না যাতে 4 তারিখ দুপুরের পর থেকে লজ্জায় এলাকায় মুখ দেখাতে পারবেন না। আমি একটু এক সেকেন্ড দাদা যে পুরো বিস্তারিত বললো, আমি শুধু একটা স্ট্যাট দিয়ে দিতে চাই। মণিপুর জ্বলছে, মণিপুরে আগুন লেগে গেছে, সেখানে আজকের দিনে অ্যাজ পার ইন্ডিয়ান আর্মড ফোর্সেস রেকর্ড সেখানে আছে 29,000 সিআরপিএফ জওয়ান। কত? 29,000। আর বাংলায় ভোট করানোর জন্য 2,50,000, আর নাম দিয়েছে অপারেশন অল আউট। এটা কি ভোট না যুদ্ধ? তারপরেও যেটা কুণালদা বললেন, 4 তারিখের পর লজ্জায় মুখ দেখাতে পারবে? আর যে অফিসার পুরোটা নজরদারি করছে, যে টুইট করে সাঁজোয়া গাড়ির ছবি দিচ্ছে, তিনি তো আসামের মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বলে শোনা যায়। ভয় পাওয়াতে চাইছে, বাংলাকে ভয় পাওয়াতে চাইছে। সেনা নামাচ্ছি, সাঁজোয়া গাড়ি নামাচ্ছি। আরে ভাই, বিজেপির দালাল ক্ষমতা থাকলে ট্যাঙ্ক নামিয়ে দেখা, রাফায়েল উড়িয়ে দেখা, ওটাই বাকি আছে। সব শুদ্ধ পরাজিত করে বাংলার মানুষ এই অপমানের জবাব দেবেন। কুণাল, এটা নিয়ে নরেন্দ্র মোদী বলছেন অনুপ্রবেশকারীরা কেউ থেকে থাকলে 29শে এপ্রিলের আগে ফিরে যান, নাহলে 4 তারিখের পর ফিরতে হবে। প্রশ্নটা হচ্ছে, যদি কেউ অনুপ্রবেশকারী থাকে তাকে তো কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব রয়েছে বিএসএফ এর, অ্যারেস্ট করা উচিত, ফিরে যেতে। আরে আমরা তো বারবার সেটা বলছি, অনুপ্রবেশ তো রাজ্য পুলিশের হাতে নয়, ওটা তো বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত। এই বড় বড় কথাগুলো যতবার বলবেন তত প্রমাণিত হবে অমিত শাহ একটি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত পাহারা দিতে পারে না এই কেন্দ্রীয় সরকার। Kunal, you're talking about বাবু, PM Modi just now stated that Namashudras, Mathuas and other refugees will get the permanent address, which he did in 2024 election and last. एक ही बात है, आज उसको ये एश्योरेंस क्यों देना पड़ रहा है? इतने दिन आप क्या कर रहे थे? ये तो हमारा डिमांड है, ये तो ममता बनर्जी और ऑल इंडिया तृणमूल कांग्रेस का स्टैंड है। वो तो हमारा ऑनरेबल सिटीजन्स है। वो लोग ओनली ड्यू टू बीजेपी दे आर इन ट्रबल। तो प्रधानमंत्री ये तो कोई सॉल्यूशन नहीं बताया, सिर्फ एश्योरेंस दे रहा है, एश्योरेंस। और उनका जो मंत्री और आदमी है वो फॉर्म देने के नाम पे, सिटीजनशिप का फॉर्म देने के नाम पे रुपया लेके कलेक्शन बढ़ा रहा है। तो ये तो कोई सॉल्यूशन नहीं हुआ। क्यों? जो जेन्युइन वोटर है, लास्ट इलेक्शन में भी वोट दिया है, क्यों उनको वोटर लिस्ट से बाहर रहना पड़ेगा? आज प्राइम मिनिस्टर का जो स्पीच है ठाकुरनगर में, वो पूरा दिशाहीन है, कोई सलूशन नहीं है, सिर्फ वोट पॉलिटिक्स के लिए फिर एश्योरेंस, फिर एश्योरेंस, फिर एश्योरेंस। वो वोट के लिए टाइम किलिंग कर रहे हैं, और वोट हो जाएगा उसका, ये जो मथुआ कम्युनिटी है, फिर 5 बरस तो ये नरेंद्र मोदी को आप, वो तो नहीं आएगा, फिर रहेंगे तो ममता बनर्जी और तृणमूल कांग्रेस। तो इसका ये बातों में आप लोग मत आना। Dada, one last question is that he just now said that to my sisters, all will get 20 lakh rupees if you want to open boutique or dhaba. This is your brother PM Modi's guarantee. देखिए, मोदी का जो गारंटी है वो सिर्फ डिलीट करने का गारंटी है, और इंक्लूशन का गारंटी है ममता बनर्जी का गारंटी। इंक्लूशन का गारंटी है इंक्लूशन इन वोटर लिस्ट,
inclusion in the circle of development, inclusion in a social economic protection, ये है ममता बनर्जी का गारंटी। और नरेंद्र मोदी का जो गारंटी है, जो एक बार विश्वास किया तो वो तो गया। तो पहले वो 15 lakhs का जो स्टोरी था, फिर पर ईयर 2 करोड़ नौकरी का स्टोरी आया, गारंटी, फिर आया नोटबंदी हो गया, अभी ब्लैक मनी नहीं रहेगा और वो जंगी लोगों को फंडिंग बंद हो जाएगा। वो तो आप सब लोग देख सकते हैं। वो उसका जो गारंटी था, प्राइस हाइक नहीं होगा, तो आप तो सब जानते हैं, पेट्रोल डीजल गैस से लेकर वो जो आपका पूरा सब्जी बाजार जो है वो क्या हाल है, मेडिसिन क्या हाल है। तो मोदी का गारंटी, वो गारंटी कुछ भी नहीं है। अल्टीमेटली आपका वोटर लिस्ट से बाहर निकलने का उसका पूरा आयोजन मोदी और मोदी का पार्टी कर दिया। 4 তারিখের পর আমরা বারণ করেছি, 4 তারিখের পর বিজেপি দেখবে কি হয়। এক্ষেত্রে আজকে মোদি বলছেন যে প্রথম দফায় তৃণমূলের অহংকার ঘুরিয়ে গেছে এবং দ্বিতীয় দফায় বিজেপি সরকারের বড় জয় নিশ্চিত। দেখুন, আমরা একটা কথা বলি যে আমরা যা বলেছি আমরা মিলিয়ে দেখিয়েছি। তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো ফুটপাতে বসা টিয়া পাখিওয়ালা জ্যোতিষী। আবকি বর 200 পার, মনে ছিল না? কোথায় 200 পার হয়েছিল? 77-এ শেষ হয়ে গেছিল। 24 সালে এসে बंगाल से भाजपा का एमपी अब ज्यादा होगा, कम हो गया है, तृणमूल बढ़ गया है। তো ওরা যা বলছে ওদের কথা মেলে না। এখন আপনারা যদি সেগুলো ধরে আমাদেরকে উত্তর দিতে বলেন, আমরা বলেছিলাম 21-এ আমরা সরকার গড়ব 200-র বেশি নিয়ে, আমরা গড়েছি। আমরা বলেছিলাম 24-এ আমাদের এমপি বাড়বে, লোকসভায় বেড়েছে। তো ওরা একের পর এক ফ্লপ জ্যোতিষীর ডায়লগ মেরে যাবে, তার উত্তর আমরা বাংলার মানুষই ওদের রিজেক্ট করছেন। এর সাথে আমি শুধু এটা অ্যাড করে দিই, প্রথম দফায় আমরা 100 পার করেছি, দ্বিতীয় দফায় আমরা 200 পার করব। লিডটা কোথায় গিয়ে থামবে সেটা আমরাও এখনো জানি না, কিন্তু একটা জিনিস অবশ্যই বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারছে, শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও হারছে। और एक बात, ये नरेंद्र मोदी को साफ साफ ये बंगाल का एक मैसेज है। आप बोल रहे हैं आप ही 294 सीट में कैंडिडेट है। देखिए, हमारा तो सीएम लड़ रहा है, ये तो स्टेट गवर्नमेंट का, स्टेट असेंबली का इलेक्शन है। आप पीएम है देश का, आप बोल रहे हैं आप कैंडिडेट है 294 सीट्स का। तो आपको तो पीएम सीट से रिजाइन करके ये बोलना चाहिए, छोड़िए, आप रिजाइन नहीं किया। लेकिन 4th में जब तृणमूल कांग्रेस का गवर्नमेंट दीदी का लीडरशिप में वापस आएगा, उस दिन इवनिंग के अंदर आपको रिजाइन करना होगा, একদম उस दिन आपको रिजाइन करना होगा। अब दिल्ली पैसेंजर ही कर रहे हैं, ये डिफीट आपका होगा। এটা কুণালদা একটু বাংলায় বলে দেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বাংলা থেকে একটা স্পষ্ট বার্তা শুনে রাখুন। আপনি প্রধানমন্ত্রী হয়েও আপনি বলেছেন 294টা সিটে আপনি প্রার্থী। আপনার মুখ সামনে রেখে সব হোর্ডিং প্রচার বিজেপি করছে। তো এটা তো রাজ্য বিধানসভার ভোট, মুখ্যমন্ত্রীর ভোট। আপনি প্রধানমন্ত্রী হয়ে আপনি বলছেন আপনি হচ্ছেন প্রার্থী। প্রথমত আপনার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে এসে কথাটা বলা উচিত ছিল, ঠিক আছে আপনি দেননি। কিন্তু 4 তারিখ যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে 4 তারিখ যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে ফিরে আসবে মা মাটি মানুষের সরকার, 4 তারিখ সন্ধ্যের মধ্যে নৈতিক দায়িত্ব নিয়ে, পরাজয়ের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে নরেন্দ্র মোদীকে। আপনি ডেলি প্যাসেঞ্জারি করছেন। ভারতবর্ষ একটা বিরল দেশ যেখানে একজন মহিলাকে সামলাতে না পেরে
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব কেন্দ্রীয় মন্ত্রী, সব রাজ্যের ওদের মুখ্যমন্ত্রী, আরো কে কে আছে, সিবিআই, ইডি, এনআইএ, কমিশন, মিলিটারি, প্যারামিলিটারি, সমস্ত রকম শক্তি নিয়ে আসছেন। হাওয়াই চটি পরা, ছোটখাটো চেহারার, বাংলার তাঁতের শাড়ি পরা বাংলার মেয়েকে আপনারা তার সঙ্গে লড়তে আসছেন। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 তারিখ যদি মমতা ব্যানার্জি যখন ফিরে আসবেন, সারা বাংলা যখন দেশকে বার্তা দেবে ডাবল সেঞ্চুরি করে তৃণমূল ফিরছে, সেদিন বিকেলবেলা আপনি ইস্তফা দেবেন। এই পরাজয়টা আপনার হবে। আপনি ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি বাংলাকে বঞ্চনা করেছেন, আপনি বাংলাকে অপমান করেছেন। আপনার দলের যে যা করেছে তার নৈতিক দায়িত্ব আপনার। 4 তারিখ বিকেল 6টার মধ্যে পশ্চিমবঙ্গ আপনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেখতে চায়। বড় কথা। এই যে এত বড় বড় কথা বলছেন, মতুয়া সমাজের কাছে নরেন্দ্র মোদী কথা বলছেন কেন? করে দেখাননি কেন? আরে এসআইআর তো এত মাস ধরে চলছে, আমরা এই করব, এই এনেছি, ওই করব, মানুষকে বোকা বানাচ্ছেন, ভোটের আগে টাইম কিল করছেন। আপনি করে দেননি কেন? কেন মানুষগুলোকে বাদ যেতে হলো? কেন? ভাই, যারা গতবার পর্যন্ত ভোট দিয়েছে কেন তাদের নাম নেই? আপনি আবার ভোটের 2 দিন আগে এসে আর এক জুমলা, হ্যান করেঙ্গে, ত্যাং করেঙ্গে, কুছ নেই করেঙ্গে। আচ্ছা, একটা ভিডিও দেখাই, এইমাত্র এলো, ছোট্ট একটা ভিডিও। मातंगनी हजारा जी और रानी रसोमणि जी के नाम আবার শুনুন, বিজেপির বহুবারের সাংসদ, আগে সেক্রেটারি ছিলেন বিজেপি बनाई जाएगी सरकार। जो मातंगनी हजारा जी और रानी रसोमणि जी के नाम সুধাংশু ত্রিবেদী, তিনি বাংলায় এসে মিটিং করছেন, প্রেস কনফারেন্স, সেখানে মাতঙ্গিনী হাজরার নাম আর রানী রাসমণির নাম, बटालियन बनाई जाएगी जो मातंगनी हजारा जी और रानी रसोमणि जी के नाम রানী রসমণিজি আর মাতাঙ্গানী হাজারাজি, এরা বাংলার মনীষীদের আর কত অপমান করবে? প্রধানমন্ত্রী বলছে বঙ্কিমদা, মানে ওনার সাথে হয়তো ছোটবেলায় লুডো খেলতেন, এরকম একটা ব্যাপার। সুকান্ত মজুমদার বলছে স্বামী বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট, বিজেপির নেতা রাজস্থানে বলছে রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল, আর এখন সুধাংশু ত্রিবেদী বাংলায় প্রেস কনফারেন্স করতে এসে আমাদের মনীষীদের নাম উচ্চারণ করতে পারছে না, মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি উচ্চারণ করতে পারছে না, এরা আবার বাংলা দখল নেওয়ার স্বপ্ন দেখছে। মূর্খরা দিবা স্বপ্ন দেখছে। নরেন্দ্র মোদীকে একটা ছোট অনুরোধ বা চ্যালেঞ্জ বলুন, একবার অন্তত একটা টেলিপ্রম্পটার ছাড়া ভাষণ দিয়ে দেখান। অনেক বড় বড় কথা শোনা হয়ে গেছে, একবার এদিকে তাকিয়ে, একবার এদিকে তাকিয়ে, একবার উইদাউট টেলিপ্রম্পটার নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে চাই। এখানটাতেই বলবো টেলি প্রাইম মিনিস্টার, সুধাংশু ত্রিবেদী টিপিপিএম, টেলিপ্রম্পটার প্রাইম মিনিস্টার। বলছি যে উনি যার বক্তৃতা টেলিপ্রম্পটার খারাপ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, সাঁতার কাটে মাঝ রাস্তায়, তার মুখে বড় বড় কথা সাজে, এগুলো তো লিখে একটা সাজিয়ে দেওয়া জিনিসপত্র। বাংলায় এসব চলে না, ওইসব টেলিপ্রম্পটার একটা এপাশে একটা এপাশে, একবার আর চোখে এটা, একবার আর চোখে ওটা চলে না। নরেন্দ্র মোদী বাংলায় যখন আসবেন পড়াশোনা করে আসবেন, টেলিপ্রম্পটারটা বাদ দিয়ে বাংলায় বক্তৃতা হবে। সুধাংশু ত্রিবেদী আরো বলেছেন, যেটা উনি বলছিলেন তার পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে রানী রাসমণি এবং মাতঙ্গিনী হাজরা দুজনের নামে পুলিশের একটা ব্যাটালিয়ন করা যারা নারী সুরক্ষায় নিয়োজিত করছে। দেখুন, এখন এগুলো ওনাদের আগে বলতে বলুন, ওনারা যে রাজ্যে আছেন সেখানে এগুলো সব করেননি কেন? আমাদের এখানে নানা ব্যাটালিয়ন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন মাতঙ্গিনী হাজরাকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, রানী রাসমণিকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। এটা বাংলায় এসে ওনাদের শেখাতে হবে না। ওনাদের রাজ্যগুলোতে ওনারা কি করেছেন সেটা আগে দেখান, তারপরে সব বড় বড় কথা বলবেন। ভোটের সময় কত রকম পাগল ঘুরে বেড়াচ্ছে, মানে খুব সমস্যা। মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালনের কাজ দিয়েছেন এবং একই সঙ্গে তিনি
গ্রামের চিন্তা, তাকে সেই কাজে উল্লেখ করেছেন, শান্তিনিকেতনের সফরের কথাও তিনি বলেছেন। দেখুন নরেন্দ্র মোদী তিনি রবীন্দ্র জয়ন্তী পালনে ডাক দিয়েছেন, মানে কোনো বদ্ধ উন্মাদ না হলে এই জিনিস হয় না। কারণ কেউ ডাক দিক বা না দিক বা বারণ করুক, তাহলেও 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা সারা বিশ্ব জুড়ে পালিত হবে। ফলে এটা এই নরেন্দ্র মোদীর ডাক দেয়া, উনি দাঁড়িয়ে রেখে নিজেকে ওঠাকু সেটাকু নয়, হ্যাঁ, ও হয় না ওসব। আর রবীন্দ্রনাথকে নিয়ে বড় বড় কথা বলার আগে বিশ্ব মানবতা এবং দর্শন, তো রবীন্দ্রনাথের সেই বিশ্ব মানবতাটাকে আগে নিন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, সেটাকে নিন। সেখানে ভেদাভেদ নেই, সেখানে ধর্মের ভেদাভেদ নেই, জাতপাতের ভেদাভেদ নেই, সেখানে মানবতার কথা আছে। তো নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথকে মুখে এসব নাটক করে উচ্চারণ না করে রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের চিন্তা, সেটা আগে গ্রহণ করুন, সেটা আগে রূপায়ণ করুন। 24 পরগনা হুগলি নদীর এপারে, যেখানে কলকারখানা এলাকা বলে পরিচিত ছিল, কিন্তু এখন এইসব কারখানায় তালা ঝোলার খবর আসছে। ইংরেজ আমল থেকে যেসব কারখানা চলে আসছিল সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, বনগা থেকে ব্যারাকপুর পর্যন্ত। এখানে শুধু একটাই দোকান চলছে, সেটা হচ্ছে সিন্ডিকেটের দোকান, মোদির বক্তব্য। দেখুন মোদির জমানায় সারা দেশে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে, কতজন কর্মচ্যুত হয়েছে, কত % বেকার বেড়েছে। আর যেগুলো বাংলার ট্র্যাডিশনাল শিল্প ব্রিটিশ আমলে ছিল, এখন নেই, তার অধিকাংশ তো বাম জমানায় বন্ধ হওয়া। আধুনিকীকরণ হয়নি, উগ্র ট্রেড ইউনিয়নিজম ছিল, ওখানে ট্রেড ইউনিয়ন কথায় কথায় ধর্মঘট, বন্ধ, ঘেরাও, ম্যানেজার খুন, শ্রমিক খুন। চটকলে ম্যানেজার ঘেরাও করতে করতে ম্যানেজার খুন, কথায় কথায় ধর্মঘট। এই করতে করতে কোমর ভেঙে গেছে। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি সম্পর্ক? এখন তো নতুন করে রিভাইভাল হচ্ছে, পুরনো যেগুলো সংস্থা সেগুলো যেমন জেগে উঠছে, আবার মেধাভিত্তিক আইটি বা নতুন যে শিল্পগুলো সেগুলো সব আসছে। আপনি যাদবপুর অঞ্চলে যান না, গঙ্গার ধার কেন শুধু বলছেন, একের পর এক পুরনো কারখানাগুলোয় ঝকঝকে নতুন আবাসন। আমি আবাসনের বিরোধী নই, কিন্তু সিপিএম জমানায় একের পর এক কারখানা বন্ধ হয়েছে, সেই কারখানার জমিতে আবাসন হচ্ছে। তো এটা তো তৃণমূলের গায়ে আসতেই পারে না। আর একটা জিনিস কুণালদার এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মনে থাকা উচিত যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে দরাজ সার্টিফিকেট দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারকে, সেই সার্টিফিকেটটা হচ্ছে ভারতবর্ষের নিরিখে বাংলা এমএসএমইতে 1 নম্বর। আমি প্রধানমন্ত্রীকে এই প্রেস কনফারেন্স থেকে জানাতে চাই যে কেন্দ্র সরকারের নিরিখে এমএসএমইতে বাংলা 1 নম্বর। একটু পড়াশুনো করে আসুন দয়া করে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী বা বিজেপি নেতারা না দুটো সত্তায় পড়ে গেছেন। প্রধানমন্ত্রীর সরকারি দফতর কেন্দ্রীয় সরকারের, তার যে রিপোর্ট, তাতে বিভিন্ন রাজ্যের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন শাখায় কোনোটায় বাংলা প্রথম, কোনোটায় দ্বিতীয়, কোনোটায় তৃতীয়। ফলে দেখা যাচ্ছে কেন্দ্রের রিপোর্টে বাংলা হচ্ছে সেরা। আর রাজনৈতিক বক্তব্য দিতে আসার সময় বাংলাকে নিয়ে ওরা কুৎসা করছেন। তা নরেন্দ্র মোদী কোনটা করবেন? আপনি আপনার সরকারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন, নাকি আপনার দলের শিখিয়ে দেয়া কুৎসাগুলো আওড়াবেন? এটা তো নরেন্দ্র মোদীকে ঠিক করতে হবে। কারেক্ট। চক্রবেরিয়া কালকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর সভার সামনে মাইক এবং তা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন, সেখানে উনি বলছেন যে তৃণমূলের মঞ্চে পিএসসির সদস্য দিগন্ত বাগচি, যিনি অভিনেতা, যিনি পিএসসির সদস্য, তিনি কিভাবে উপস্থিত থাকেন, এটা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। ও যেখানে বিধিভঙ্গ বলে মনে করলে ও সারাদিন ধরে অনেক পোস্ট করেন, ওগুলো সব নিয়ে উনি গিয়ে মাথায় করে ওই ইলেকশন কমিশন ওনাদের যে একটা দালাল বসে আছে তার কাছে যান, আমাদের উত্তর দেওয়ার সময় নেই। জনগণ রিজেক্ট করে দেবে ওদের। 50,000 ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক লেটারহেড ছাপিয়ে রাখবেন, সেটা দল যা যা করার করছে। তৃণমূল যদি মামাকি মানুষের কথা বলে, তাহলে একটা জিনিস বেরিয়ে আসবে, পাপ সামনে চলে আসবে, তৃণমূলের নির্মমতা,
মাকে কাঁদিয়েছে, মাটিকে সিন্ডিকেট আর অভিনয় কে এটা? তুলে দিয়েছে, মোদি বলছে। এবং তারপরে তিনি বলছেন মানে মাকে কাঁদিয়েছে, মাটি বেঁচে পালাতে দিয়েছে, পালাতে বাধ্য মানুষ করছে, পালিয়ে চলে যাচ্ছে। মানুষকে পালাতে বাধ্য মা করছে, মাটি এটা মানুষ মোদির বক্তব্য। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন, সারা ভারতবর্ষের মাটি সূক্ষ্ম রুক্ষ হয়ে দুর্দশার মধ্যে পড়েছে, এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। তার সব থেকে বড় উদাহরণ, যখন লকডাউন চলছিল করোনাকালে, সারা দেশের মাথাপিছু আয় কমে গেছিল, একমাত্র পশ্চিমবঙ্গের বেড়েছিল। এই তথ্যগুলো ভুলে গিয়ে নরেন্দ্র মোদী যেন কুৎসা না করেন। লাস্ট প্রশ্ন, প্রথম দফার ভোট মিটে যাওয়ার পরে কোচবিহার এবং হাওড়ার বিভিন্ন জায়গায় বিজেপির উপরে আক্রমণ হচ্ছে, বিজেপির নেতা কর্মীদেরকে মারধর করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমি তো বারবার বলছি, আপনারা দয়া করে এটা শুনুন। গতবারও যেটা হয়েছিল, ভোটের দিন ছিল পিসফুল, একটা রিপোলও ডিমান্ড হয়নি, তখন চলছিল অব কি বার 200 পার, এই আসছি, কাউন্টিং হলো, হারলো, গন্ডগোল শুরু। আমি বিজেপি কর্মীদের, এখানকার যারা তৃণমূল স্তরে কাজ করেন, যে কজন চারগাছি আছেন, তার কারণ অর্ধেক জায়গায় তো নেই, ওই এপাশ ওপাশ থেকে ট্রেনে ফেনে করে এসে ছেড়ে দিন, তো যারা আছেন তারাই দিল্লির নেতারা এসে গরম খাইয়ে দিয়ে যাচ্ছে, আপনাদের চালচলন বদলে যাচ্ছে, এলাকায় দুর্ব্যবহার, ঔদ্ধত্য, পোস্টার ছিঁড়ছেন, হোর্ডিং ছিঁড়ছেন, করবেন না। কালকে একটা ল্যাঙ্গুয়েজ শুনেছেন, 4 তারিখে চুলের মুঠি ধরে টানবো, চুলের মুঠি ছিল, উল্টোটা তো আছেই, উল্টো করে লটকে দেবো, গুন্ডার ভাষা অমিত শাহর মুখে। চুলের মুঠি ধরে বল, আরে ভাই তোর হাত আছে, আমার চুল আছে, আবার আমারও হাত আছে, তোর চুল আছে, আর নিউটন তো যা বলার বলেই গেছেন। তো এই বিজেপি নেতাদের কথায় গরম খেয়ে যদি এখন থেকে এলাকা উত্তপ্ত করা হয়, আমরা শান্তি চাই ভোটের আগেও ভোটের পরেও, কারণ আমাদের দায়িত্ব বেশি, কারণ আমাদের সরকার চালাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু এই বিজেপি লোকাল নেতারা যেই গরম খেয়ে এলাকাটাকে গরম করছেন, এবার কোথায় কাকে কি বলছে, কাকে মারধর করে দিচ্ছে, তারপরে তখন পোস্টপোল ভায়োলেন্স বলে কাঁদতে বসবেন, এটা করবেন না। একদম ভোটটা রাজনীতির মতো হোক। আপনারা তো করছেন, এখানে পোস্টার ছিঁড়ছেন, ওখানে এ করছেন, একে ধাক্কা মারছেন, চালচলন বদলে গেছে সব, আমরা আসছি। আরে ভাই কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছেন, যান, অ্যাটলিস্ট ক্ষমতায় তো যাচ্ছেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।